আপনাদের কাছ থেকে ভালো বা মন্দ কোনো কিছুই এখন আর আশা করি না। সোহেল, এত সহজে আশা ছাড়তে হয় না। আমার আর কয়টা দিন সময় দে, তারপর তুই যা চাইবি তাই হইবে। বেগম খালার সাথে কন্ট্যাক্ট করার উপায় আমি হয়তো খালার এই ঘরের মধ্যে কোথাও খুঁজে পাবো। আমার জীবনে এত কষ্ট, এত যন্ত্রণা আমি কোনোদিন পাইনি। কি হলো? এসো। সাবা তো এখনো নামছে না, আমি কি ডাকতে যাবো? কি যে বলেন ভাইজান, সাবা কি এত সকালে ওঠার মতো মেয়ে? একদিনও কে সে 10টার আগে উঠেছে? আপু, এই যে মামনি, আয় আয় আয়। আমি তো তোর জন্যে না খেয়ে বসে আছি। একা একা নাস্তা করবে? স্পেশাল গেস্টকে ছাড়াই? স্পেশাল গেস্ট? ও সোহেল, তুমি চলে এসছো? ভালোই হলো। আসো আসো, সবাই আজ একসাথে নাস্তা করবো। হ্যাঁ, একসাথে ব্রেকফাস্ট করব, দেন একসাথে অফিসে যাব। কি করব অফিসে গিয়ে? কি করব মানে? এসব তুমি কি বলছো? তুমি জানো না? তুমি জানো না অফিসে কি হয়েছে? এখন এসব কথা রাখো, আগে খেয়ে নাও। আসো আসো। আঙ্কেল, আমি কিছু খাবো না। সেটা কি হয় বাবা? আসো আসো। আরে সমস্যা যখন হয়েছে তখন তার একটা সমাধানও আছে। আসো আসো, বসো। প্লিজ। আন্টি প্লিজ, আমাকে কোনো খাবার দিবেন না। আঙ্কেল, কি যেন কথা বলবেন বলেছিলেন? বলছি বলছি। তার আগে বলো, ব্যবসার এই অবস্থায় কি করবে ভাবছো? কি করব বুঝতে পারছি না। নতুন করে যে আবার শুরু করব, আমরা তো কোনো ডিজাইনারও খুঁজে পাচ্ছি না যে নতুন করে ডিজাইনগুলো করতে পারবে। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। আমিও কথা বলেছিলাম কয়েকজনের সাথে, কিন্তু কেউ রাজি হয়নি, তাই তো? আপনি বলেন ভাইজান, এরকম একটা অথর্ব কোম্পানির জন্য কেউ কেন রিস্ক নেবে? যারা মানুষের সাথে অন্যায় আচরণ করে, আল্লাহ তাদেরকে এভাবেই শাস্তি দেন। অন্যায়? আপনি কোন অন্যায়ের কথা বলছেন? আর আর আমরা কার সঙ্গে অন্যায় করেছি? ওহো, তুমি জানো না কি অন্যায় করেছো? এক পালকের সাথে যে অন্যায় আচরণ করেছো, তার ফেরেশতা দিতে গেলে তো একটা মহাকাব্য লেখা হয়ে যাবে। পালকিকে মেরে এখন এসেছো আমাদের সাবাকে ধরতে। চাচি, এসব তুমি কি কথা বলছো? উচিত কথা বলছি। শোন সাবা, এখনো সময় আছে, তুই সাবধান হয়ে যা। এই সোহেল যখন যাকে ধরে তখন তাকে শেষ করে, তবেই ছাড়ে। তুই এখনো সতর্ক হয়ে যা। আমি ভালো ছেলে এনে দিচ্ছি, বিয়ে করে ফেল। আমাকে এভাবে ডেকে এখানে অপমান করা হবে জানলে? না সোহেল, তোমাকে অপমান করার জন্য ডাকিনি, একটা জরুরি প্রয়োজনে তোমাকে আমি ডেকেছি। কাশফি,
আমি খুশি হব এখান থেকে চলে যাও। কেন যাবো ভাইজান? আমি তোকে ভুল কিছু বলিনি। কাশফি, কাশফি, চলো তো, চলো এখান থেকে। ভাবি, আমি বলে দিচ্ছি, এই সোহেলের জন্য কিন্তু আপনাদেরকে আরো প্রস্তুত হবে। কাশফি, চলো তো। আমি বলে দিলাম। চলো। আচ্ছা মা, বেগম খালা কোথায় গেছে? ফোনটাও বন্ধ পাচ্ছি। সামিয়া বেগমের ঘরে গেল কেন? কি এমন জরুরি কথা ওদের মধ্যে? দুইজনে মিলে আবার কোনো মতলব আছে না তো? না না, এসব আমি কি ভাবছি? বেগম মরে গেলেও আমার সাথে বেইমানি করবে না। তবু একটা বিষয় আমার খুব খটকা লাগছে। সাবার বিরুদ্ধে সেদিন সামিয়া কি প্রমাণ দেখাতে চেয়েছিল বুঝতে পারছি না। বেগম থাকতেও সামিয়া এত কিছু কিভাবে করলো? তাহলে কি বেগমই? সকাল সকাল কি নিয়ে তো ভাবছো ভাবি? কিছু না। এই নাও, বেশি করে আদা দিয়ে তোমার জন্য চা এনেছি। আমি কি তোমার কাছে আদা চা চেয়েছি? না মানে আমি ভাবলাম চাটা খেলে হয়তো তোমার। তুমি আজকাল একটু বেশি ভাবছো। যাও ভেতরে যাও। চা? যাও। সোহেল কোথায়? ওকে ছাড়াই তোমরা অফিসে চলে যাচ্ছ? সোহেল সকালবেলায় বেরিয়ে গেছে, বললো সাবাদের ওখানে যেন কি কাজ আছে। বাহ, বিয়ের আগেই যাওয়া শুরু হয়ে গেছে। গুড, খুব ভালো খবর। বাট এত কিছু হয়ে যাবার পর ভাইয়া আবার ওই বাড়িতে গেল? এটা কেমন কথা শরীফ? যাবে না? নিজের হবু শ্বশুর বাড়িতে সোহেল যাবে না? না, যাবে না। কারণ সবার আগে সাবা আপুর এই বাড়িতে আসা উচিত ছিল এই বাড়িতে এসে সবার কাছে ক্ষমা চাওয়া। তুই কি বলছিস শরীফ? ও কেন ক্ষমা চাইবে? সোহেল গিয়েছে, ভালোই করেছে। সকালের ঝামেলা বিকেল পর্যন্ত টানার কোনো মানেই হয় না। আর সামান্য একটা ঝামেলা। মানে তোমার কাছে বিষয়টা সামান্য মনে হচ্ছে আম্মু? যে সাবা আপুর কারণে আমাদের ফ্যামিলি আজকে পথে বসতে শুরু করেছে, আর এই বিষয়টাকে তোমার কাছে সামান্য বলে মনে হচ্ছে? শরীফ, এখন এখানে তর্ক বিতর্ক করার সময় নেই, অফিসে অনেক কাজ আছে, চলো। দেখলে দেখলে তো দিন দিন ছেলেটা কেমন যেন বেয়াদব হয়ে যাচ্ছে। এখনই যদি ও লাগাম টেনে না ধরো তাহলে কিন্তু ওকে আর সামলাতে পারবে না। নাজিয়া, এই কাজটা তুমি করলেও পারতে, করনি। কেন জানো? তুমি তো তোমার হবু বউয়ের গুণকীর্তনে একেবারে অন্ধ হয়ে আছো।
দেখো সোহেল, তোমাদের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু একদিন দুদিনের না। সাদি ভাইকে আমি চিনি তার বিজনেসের একদম শুরু থেকে। হ্যাঁ, বিজনেসে অবশ্য তিনি অনেক দূর এগিয়ে গেছেন, সেই তুলনায় আমি অনেক পিছিয়ে আছি, কিন্তু উনি কখন এটা আমাকে ফিল করতে দেন? হ্যাঁ, সাদি ভাই যেমন আমার বিপদে আপদে এগিয়ে এসছেন, ঠিক তেমনি আমিও তার প্রয়োজনে এগিয়ে গেছি। আজও আমি সেটা করতে চাই। মানে আমি চাই যে হামিদ সাহেবের প্রোডাক্ট সাপ্লাই নিয়ে তুমি যেন কোনো টেনশন না। কি বলছেন আঙ্কেল? এটা আপনি কি বলছেন? হামিদ সাহেব আমাদেরকে এই বলে হুমকি দিয়েছে যে আমরা যদি নির্ধারিত সময় প্রোডাক্টগুলো সাপ্লাই দিতে না পারি তাহলে তাহলে বাবা সহ আমাদের সবাইকে জেলে পাঠাবে। হ্যাঁ, হামিদ সাহেব তোমাদেরকে জেলে তখনই পাঠাতে পারবে যখন তার ক্ষতিপূরণের টাকা তোমরা দিতে ব্যর্থ হবে। আমি রাইট? কত? আমি জানতে চাচ্ছি এই ক্ষতিপূরণের টাকার অ্যামাউন্টটা কত? আবু 20 কোটি টাকা। হোয়াট? 20 কোটি টাকা? মাত্র 20 কোটি টাকা? আর এই জন্যই তুমি এত... আঙ্কেল, এই মুহূর্তে আমাদের কাছে এই টাকাটা আর মাত্র অঙ্কে নেই। কিন্তু আমার জন্য তো মাত্রই সোহেল, এবং এই মাত্র 20 কোটি টাকা আমি তোমাকে দেব। এই 20 কোটি টাকার জন্য টেনশন করে জীবনের মধুর সময়গুলো নষ্ট করো না সোহেল। এনজয় দ্য লাইফ, এনজয়। কিন্তু আমি আপনার টাকাটা কেন নেব আঙ্কেল? কেন নেবে না সোহেল? মানুষের বিপদে মানুষই তো হেল্প করে, তাহলে তোমাদের বিপদে আমরা কেন হেল্প করতে পারবো না? আর তাছাড়া টাকা তো আমি অন্য কাউকে দিতে যাচ্ছি না, দিচ্ছি তোমাকে। দুদিন পর তুমি তো আমার জামাই হতে যাচ্ছ। জামাই মানে তো ছেলে। তার মানে আপনারা আমাকে যৌতুক দিতে চাচ্ছেন? আর সেটাই যদি চেয়ে থাকেন তাহলে এটাও জেনে রাখুন, আমার বাবা আমাকে কোনোদিন এই শিক্ষায় শিক্ষিত করেন। তুমি ভুল বলছো সোহেল। হ্যাঁ সোহেল, আব্বু আম্মু ওইভাবে মিন করেনি। যদি সেটা মিন না করে থাকেন তারপরও এই টাকাটা নিয়ে আমার পক্ষে সম্ভব না সাবা। আচ্ছা ঠিক আছে, তুমি ওভাবে নিও না। তুমি না হয় আপাতত ধার হিসেবে নাও, তারপর যদি আবার তোমাদের ব্যবসার ভালো দিন আসে তখন না হয় ফেরত দিয়ে দিও। ভালো দিন সেটার কোনোদিন আসবে কিনা সেটাই তো বলতে পারছি না আন্টি। আর 20 কোটি টাকা এত বড় রিস্ক আমি নিতে পারবো না, আমি সরি। এনিওয়ে আঙ্কেল আন্টি, আমাদের এই দুঃসময়ে আপনারা আমাদেরকে হেল্প করতে চেয়েছেন, আমি সত্যিই কৃতজ্ঞ। কিন্তু আপনাদের হেল্পটা আমি নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত, আমায় মাফ করবেন। সোহেল, সোহেল, সোহেল! আপনি যাই করেন না কেন ভাইজান, ওই বেয়াদব লম্পট সোহেলকে আমি কোনো টাকা দিতে দেব না। সোহেল, 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 সোহেল দাঁড়াও, আমার কথাটা শোনো। সোহেল দাঁড়াও, প্লিজ আমার কথাটা শোনো। আমার এই রিকোয়েস্টটা তুমি রাখো, টাকাটা তুমি নাও প্লিজ। আমি টাকাটা নিতে পারবো না সাবা। কেন পারবে না? হ্যাঁ, কেন পারবে না?
আব্বু এত আশা করে তোমাকে ডেকেছে। আশা আমার বাবা আমার উপর করেছিলেন, আমি কারো কোনো আশাই পূর্ণ করতে পারিনি। পারোনি তো কি হয়েছে? তাই বলে সবকিছু তো অফ হয়ে থাকবে না। তাছাড়া টাকাটা নিলে তোমার ক্ষতি কি? দেখো, আমি বন্ধু হয়ে আমার বন্ধুর এতটুকু হেল্প কি করতে পারি না? না পারো না, কারণ এখানে বন্ধুত্বের পাশাপাশি অন্য ব্যাপারও আছে সাবা। কি ব্যাপার আছে সোহেল? আমি একটা অপরাধ করে ফেলেছি, এই তো। ঠিক আছে, ফাইন, সেই অপরাধের ক্ষতিপূরণ হিসেবেই টাকাটা নিয়ে নাও, আমার শাস্তি হিসেবেই টাকাটা নাও। এবার তো নিশ্চয়ই তুমি মানা করবে না। পারবো, কারণ তুমি কোনো অপরাধ করোনি। মানে? আমি প্রথম থেকেই ধারণা করেছিলাম ডিজাইনগুলো তুমি নিজ হাতে করোনি, তুমি অন্য কাউকে দিয়ে ডিজাইনগুলো করিয়েছিলে। অনেকদিন ধরেই তো তোমাকে চিনি সাবা। এখন সত্যটা বলো, আমি সত্য কথাটা জানতে চাই। তুমি আগে থেকেই জানতে? জানতাম, তবে এটা কখনো ভাবিনি যে তুমি এমন ডিজাইন করাবে যে ডিজাইনগুলো আগে ইউজ করা হয়েছে। আর তাই তো নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু পারলাম কই। পালকি আমাকে সেটা করতে দিল না। এনিওয়ে, আমি তোমাদের টাকাটা নিয়ে আমি আমার অপরাধের বোঝাটা আর বাড়াতে চাচ্ছি না। সরি সাবা। দিস ইজ টু মাচ। সকাল থেকে কম করে হলে 100 বার ফোন করলাম, এখন প্রায় দুপুর, ওদিকে ফোন বেজেই যাচ্ছে অথচ কেউ ফোন পিক করছে না। কেমন নম্বর এটা? ধ্যাৎ। এখন আমি কি করি? ভাই কত আশা নিয়ে আমার কাছে এসেছিল, কিন্তু আমি তো ওর আশার কোনো গতিই করতে পারছি না। সায়রার নম্বর, ও কল ব্যাক করেছে। হ্যালো হ্যালো, আপনি সায়রা বলছেন? জানেন আমি সেই সকাল থেকে আপনাকে কতবার ফোন করেছি, ফোন ধরছিলেন না কেন? হ্যালো, আপনি কথা বলছেন না কেন? আপনার নম্বরটা বেগম খালা আমাকে দিয়েছে। আপনি চিনেছেন তো বেগম খালাকে? হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, কেন? কি বলছেন আপনি এসব? দেখুন সায়রা, যত টাকা লাগে। টাকা এখানে কোনো ফ্যাক্টর না। আসলে আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। কি কি হয়েছে আপনার? সেটা জানা কি খুব জরুরি? অ্যাক্সিডেন্ট থেকে সেরে উঠতে 1 মাস লেগে যাবে। 1 মাস? সে তো অনেক সময়। সায়রা, আমি আসলে আপনাকে অনেক আশা নিয়ে ফোন করেছিলাম। কোনো হেল্প করতে পারলাম না বলে আমি সরি। তবে একটা কথা, আমি সেরে উঠলে একবার সোহেল সাহেবের সাথে অবশ্যই দেখা করব। সুযোগ পেলে আপনার সাথেও দেখা হওয়াটা জরুরি। আশা ছাড়বেন না, আমার মনে হচ্ছে আপনাদের সাথে ভালো কিছুই হবে। এটা কি বললো সায়রা? আমাদের সাথে আর ভালো কি হবে?
যারা মানুষের সাথে অন্যায় আচরণ করে আল্লাহ তাদেরকে এভাবে শাস্তি দেয়। কে জানে, আল্লাহ হয়তো আমাকে আমার অন্যায়ের শাস্তি দিচ্ছেন, কিন্তু কিন্তু আমার প্রাপ্য শাস্তি আমার বাবা ভাই কেন পাবে? আজ আজ আমারই করা অপরাধে বাবার মতো রেসপেক্টেড মানুষটাকেও জেলে যেতে হবে, কিছু না করেও জেলে যেতে হবে আমার ভাই শরীফকে। কিভাবে কিভাবে বাঁচাবো আমি ওদের? নো 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 নো, টাইম ইজ টাইম। আমি সময়ের বরখালাপ একদম পছন্দ করি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখি। হ্যাঁ, ওকে। বাহ বাহ, কি সৌভাগ্য আমার, সোহেল সাহেব আমাকে ফোন করেছে। কি সোহেল সাহেব, সব কাজ শেষ? বাহ। ডেলিভারি নিতে কখন লোক পাঠাবো? জানেন তো, আজ 5টার মধ্যে অর্ধেক ডেলিভারি দিতে না পারলে আমি আইনি ব্যবস্থা নিতে পারবো। আসলে হামিদ সাহেব, আমি আপনাকে অন্য একটা কারণে ফোন করেছিলাম। অন্য কারণ? ওহো, তাই তো বলি, কিন্তু অন্য কোনো কথা বলার সময় যে এখন নয় মিস্টার সোহেল। আমি ইনফ্যাক্ট খুব বিজি, এক্ষুনি একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করতে হবে। তাছাড়া জোচ্চোর ঠকবাজদের সাথে কথা বলার আমার খুব ইচ্ছে যে আছে, ব্যাপারটা তাও না। তাহলে আমি না হয় পরে আপনাকে কল করি। পরে করবেন? কি ভেবেছেন কাজ নেই আমার কোনো? না, তবে আপনার কণ্ঠে একটা ডিসপ্রেশন পাচ্ছি। যাই হোক, বলেন। আসলে হামিদ সাহেব, উই আর সরি, আমরা আপনাকে ডেলিভারিটা দিতে পারছি না। হ্যাঁ, সে আর নতুন কি মিস্টার সোহেল, আমি এটা আগে থেকেই জানতাম। আচ্ছা সোহেল সাহেব, একটা কথা বলুন তো, কখনো জেলে গেছেন আপনি, আপনার বাবা অথবা ভাই? না গেলে জেনে রাখুন, কাজে লাগবে। ওখানে প্রথম 7 দিন একটু কষ্ট হয়, এরপরে দেখবেন 7 দিন বা 14 দিন গেলেই বিষয়টা ইউজড হয়ে যায়। হামিদ সাহেব, আমি আপনাকে আসলে একটা রিকোয়েস্ট করতে চাই। প্লিজ আপনি আমার রিকোয়েস্টটা রাখবেন। শুনছি, বলুন। আমি জানি আপনি আমাকে একটু হলেও পছন্দ করেছেন, আর তাই তো অর্ডারটা আমরা পেয়েছি। রাইট। আপনি অলরেডি শাহিন সাহেবের কাছ থেকে হয়তো পুরো ঘটনাটা শুনতে পেরেছেন। আমার বাবা, আমার ছোট ভাই শরীফ, ওদের এখানে কোনো দোষ নেই। বিশ্বাস করুন হামিদ সাহেব, আমার বাবা এমনকি আমার ছোট ভাই, ওরা জীবনে কোনোদিন একটা খারাপ কাজও করেনি। আর আজ শুধুমাত্র আমার কারণে ওদের জেলে যেতে হবে, এই তো? যা হবার তা তো হবেই সোহেল সাহেব। আপনার অনুরোধটা কি সেটা বলুন তো? আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ। জেলে যদি যেতে হয়, এই আমি সোহেল রহমান একা জেলে যাব। আমার বাবা, আমার ভাই, ওদের যেন কোনোভাবেই জেলে যেতে না হয়। আপনাদের কথা ভেবে আমারও খুব কষ্ট হচ্ছে মিস্টার সোহেল। আমার পাথর মনেও আপনাদের জন্য কান্না পাচ্ছে। তাছাড়া আমার এমপ্লয়ারও আমাকে প্রশ্ন করবে, তাই শুধু আপনাকে পানিশমেন্ট দেওয়াটা খুব কম হয়ে যাবে মিস্টার সোহেল। জেলে যেতে হলে সবাইকেই যেতে হবে। মরে যাব, তাও কোনোদিন আপনার এই ইচ্ছে পূরণ হতে দিব না। কাশ্মী, তুমি কিন্তু বেশি বেশি বলছো। হ্যাঁ হ্যাঁ ভাবি, ঠিকই বলেছেন। আমরা বেশি বললেও দোষ, আবার কম বললেও অপরাধ। চাচি, তুমি কেন এমন করছো? আব্বু আম্মু তো
এরকম কিছু মিন করেনি। তারা তো চুপ, একদম চুপ। সোহেল কি রাজি হলো? না, ছেলেটার যা জিদ, এত সহজে রাজি হবার কথাও না। শুধু শুধু জিদ থাকলে চলবে না সালমা, বাস্তবতাটা তো বুঝতে হবে। কাল যদি সত্যি সত্যি ওরা দেউলিয়া হয়েই যায়, তাহলে অবস্থা কি হবে ভেবে দেখেছো? সব জেনে শুনে সাবা ওই বাড়িতে ঢুকবে কিভাবে? তখন সাবা চাইলেও তো আমি সোহেলের সঙ্গে ওর বিয়ে দেবো না। আব্বু, অন্য আর কোনো উপায় নেই? আছে, আমার কাছে একটা উপায় আছে। সোহেলরা দেউলিয়া হয়ে গেলে আমাদের চিন্তার কি? ওরা এসে আমাদের বাড়িতে উঠুক, তাহলে তো সমস্যা শেষ হয়ে যায়। এসব তুমি কি বলছো কাশফি? ভুল কি বলেছি? সোহেল টাকা নিতে চাইছে না, ভাইজান জোর করে টাকা দিতে চাচ্ছে। কেন কেন ওদেরকে একবারই টাকা দিতে হবে? আর আমরা টাকা চাইলে ব্যবসার দুরবস্থার কথা বলা শুরু করে দেন ভাইজান। আমি আর আমার হাজবেন্ড ব্যাংকক ট্যুরের জন্য সেই কবে থেকে টাকা চাইছি, সেটার কোনো গুরুত্ব নেই। রাস্তায় রাস্তায় গিয়ে হাত পাতলেও এতদিনে টাকার জোগাড় হয়ে যেত। তাহলে রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছ না কেন? তোমাদের মতো অপদার্থদের ওখানেই মারায়। তাই না? আমরা চলে যাই, আর সেই সুযোগে সবকিছু আপনি নিজের করে নেন। মরে যাব, তাও কোনোদিন আপনার এই ইচ্ছে পূরণ হতে দিব না। কাশফি, তুমি কিন্তু বেশি বেশি বলছো। হ্যাঁ হ্যাঁ ভাবি, ঠিকই বলেছেন। আমরা বেশি বললেও দোষ, আবার কম বললেও অপরাধ। চাচি, তুমি কেন এমন করছো? আব্বু আম্মু তো এরকম কিছু মিন করেনি। তারা তো চুপ, একদম চুপ। তুই কোনো কথা বলবি না। তুই হচ্ছে সব নষ্টের মূল। আপনি অপদার্থের কথা বলছেন না ভাইজান? আমাকে আর আমার হাজবেন্ডকে অপদার্থ বলার আগে নিজের মেয়ের দিকে একবার তাকান। ও এমন ক্রিমিনাল যে বিয়ের আগেই হবু স্বামীকে রাস্তায় নামিয়েছে, আর বিয়ের পর কি হবে সেটা তো ভাবাই যায় না। আর সেই ক্রিমিনালের বাবা হয়ে এত বড় বড় কথা আপনার মুখে মানায় না। এই সংসার আমাদেরও, তাই বলছি কথায় কথায় চিৎকার করবেন না। দেখলে দেখলে কি বলে গেল? আর কতদিন ওদের মায়া দিয়ে তুমি এই বাড়িতে রাখবে? আমি তো অনেক আগেই ওদের। তুমি থামো তো, তুমি তো জানোই ও কেমন। তার চেয়ে এখন সোহেলদের কিভাবে কনভিন্স করা যায় সেটা ভাবো। সাবা, মা তুই চিন্তা করিস না। আমি একটা পথ খুঁজে পেয়েছি বলে আমার মনে হচ্ছে। কি পথ আব্বু? না না, যদি ধরা পড়ে যায়, কি ব্যাপার? স্বপ্না নাজিয়ার দরজার সামনে এমন করছে কেন? হ্যাঁ, ধরা পড়লে তোমার আইসি শেষ।
ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়িতে বাইর করে দিব, তখন তখন আমার কি হইব? না না, আমার আরো সাবধান হয়ে কাজ করতে হইব। একটু দাঁড়ান মা, দেখেন না স্বপ্নের খেলা, ওর নিশ্চয়ই কোনো পদ মতলব আছে। ইসিরে কি মশা রে মশা, শীত গেছে গিয়ে তারপরও মশার কোনো কম নাই। ইস, এই মুহূর্ত কি এভাবে বাঁচা যায় মশার যন্ত্রণায়? কি বলে এই মহিলা? আমি স্পষ্ট দেখলাম ও কোনো মতলব নিয়ে ভাবির ঘরের দিকে এগোচ্ছে, আরে এখন কি না মশা মারতে শুরু করলো। শোনো, টিভি সিরিয়াল দেখে দেখে তোমরা আর কিছু ভালো ভাবতে পারো না। যাই, আমার নামাজের সময় হয়ে গেল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা মারা দেখো। মশার জ্বালায় তো আর ইসরে ইসরে ইস ইস ইসরে মশা। এই যে এখন আর মশা মারার অভিনয় করার কোনো দরকার নেই। আমি জানি কোনো একটা খারাপ উদ্দেশ্য নিয়েই ভাবির ঘরের সামনে ঘুরঘুর করছিলেন। মশা মশা, ডেঙ্গু মশা, ডেঙ্গু ডেঙ্গু কোথায়? নড়ে না নড়ে না, দাঁড়ান দাঁড়ান, মশা। কোথায় মশা? উড়ে গেছে। আবার যদি আপনার গেলে কোনোদিন দেখি ডেঙ্গু মশা বসছে, আমি এমন সুপার মানমু তো 14 গোষ্ঠী মরে যেতে পারছে। আমার সাথে ফাজলামো না, দাঁড়া আমিও দেখে নেব। এই ডেঙ্গু ডেঙ্গু মশা কই? না 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 না, নড়েন না নড়েন না, একদম তাই থাকেন। সুপ, একদম নড়েন না। কোথায় মশা? এই তো, এই যে চলে গেছে চলে গেছে, ধরতে পারি না। রুমানা, তুই বড়ই ঝামেলা করতেছস। খালি কই মাছের লান তিরিং বিড়িং ফাজিলের ফাজিল। আমার লোকে ফাইজলাম, আমিও তোরে ছাই দিয়া এমন করে ধরো আমার হাত থেকে জীবনেও মরতে পারবে না। আর এর জন্য ভাইয়া নিজেই দায়ী। তা না হলে আমাদের এই বিপদের সময় ও কিভাবে পারছে শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে থাকতে? পারছে কারণ হি ইজ আ বিগ লুজার। শাট আপ, শাট আপ। আমার কাছে ভাইয়ার কথা জিজ্ঞেস করিস না তো। ও কোথায় আছে আমি জানি না, আর জানতেও চাই না। তুই এভাবে কথা বলছিস কেন? কেন বলবো না? একে তো অফিসেরই অবস্থা, আর সব পথ বন্ধ। ভাইয়া ভাইয়া এখন ওই সাবা আপুদের বাড়িতে। কি? ভাই সাবাদের বাড়িতে? তাহলে আর বলছি কি? শোন আপু, আমার ভালো লাগছে না, এদিকে অনেক চাপ, আমি এখন রাখছি। সাবা এত বড় একটা অন্যায় করার পরেও ভাই আবারও ওদের বাড়িতে যেতে পারলো না? না,
এটাও একদম ঠিক করেনি। তুমি যাই বলো না কেন ড্যাড, ভাইয়া কিন্তু দিন দিন সাবাপুর খেলার পুতুল হয়ে যাচ্ছে। ও যা করতে বলছে তাই করছে, এমনকি ডিজাইন অ্যাপ্রুভ করার আগে একবার খুলে পর্যন্ত দেখলো না। সত্যি বলছে ড্যাড, আমি আর ভাইয়াকে বিশ্বাস করতে পারছি না। বড় ভাইকে তুই এইভাবে বলতে পারলি? আরে সোহেল, সোহেল তার জীবনের পরোয়া না করে সেদিন থেকে বাঁচিয়েছে। তুই তুই আজকে এক কথা বলে দিলি, ডোন্ট ট্রাস্ট হিম, তাকে তুই বিশ্বাস করিস না? না, বিশ্বাস করি না। আর এর জন্য ভাইয়া নিজেই দায়ী। তা না হলে আমাদের এই বিপদের সময় ও কিভাবে পারছে শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে থাকতে? পারছে কারণ হি ইজ আ বিগ লুজার। শাট আপ, শাট আপ। ড্যাড, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম, আমি মারতে পারলাম না। তুই তুই আমাকে বাধ্য করেছিস। তুই কি মনে করছিস সুদীপ, তুই যা, সুহেলও আমার কাছে এর চেয়ে একটুও কম না, একটুও না। আর তোরা দুই ভাই একজন আরেকজনকে এইভাবে বলবে আমাকে সব সহ্য করতে হবে, আমাকে সব সহ্য করতে হবে। ওরা আর কাজও করবে না। আমার আমার শ্রমিকরা সবাই আমাকে ছেড়ে চলে গেল। এমনটা ঘটবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। হামিদ আঙ্কেলের কাজটা যার হচ্ছে না, এটা সবাই জেনে গেছে ড্যাড। তারপরেও শ্রমিকরা আরো কিছুদিন থাকতে চেয়েছিল, কিন্তু ওই শামীম মিয়া সবাইকে জানিয়ে দিয়েছে যে অর্ধেক প্রোডাক্ট ডেলিভারির লাস্ট ডেট আজকেই। শামীমকে দোষ দিয়ে কি হবে শরীফ? ওর কোনো দোষ নেই। ওদেরও তো মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, ছেলে আছে। যদি দোষ হয়ে থাকে তাহলে সেটা আমাদের, এবং ব্যর্থতার সমস্ত দায়িত্ব আমাদেরকে নিতে হবে। কিন্তু ড্যাড, আমাদের কোম্পানিটা এভাবে শেষ হয়ে যাবে? আফসোসটা তো এখানেই শরীফ। আমার চোখের সামনে আমার এত সাথের কোম্পানিটা শেষ হয়ে গেল। স্যার, আর খাবেন না স্যার, চলেন নিচে নিয়ে যান। আমাকে আর কত নিচে নামাতে বলো? এই জীবন তোমাকে নিচে নামিয়েছে। বেশি কথা বলো না, আরেকবার দাও। আরো দাও। Yeah. কিন্তু স্যার, কাজটা তো হইব না স্যার। কি বলেছে কাজটা হবে না? কাজটা হবে, হতেই হবে। ডিজাইনের যে ঝামেলাটা ছিল সেটা ঠিক করার দায়িত্ব আমি নিজের কাঁধে নিলাম।
দেখ ভাই, আমি যতটুকু জানি ও কিছুতেই এখন বাংলাদেশে আসবে না। পালকিকে মেরে এখন এসেছো আমাদের সাবাকে ধরতে। তাই শুধু আপনাকে পানিশমেন্ট দেওয়াটা কম হয়ে যাবে মিস্টার সোহেল। জেলে যেতে হলে সবাইকেই যেতে হবে। রোমানা, একটু হাত চালিয়ে কাজ করো, ওনারা যে কোনো সময় চলে আসবেন। আমি তো গত 2 ঘন্টা ধরে এই করছি ভাবি। গোছাতে গোছাতে আমার ফ্রেশ শাড়িটাও ময়লা হবার দশা। তার উপরে আবার এতগুলো মানুষের ডিনার, ওই গেও ভূতগুলো তো আবার আমার অর্ডার মানবে না কিচেনে। আরে অর্ডার মানাতে কায়দা জানতে হয়, আর সেটা রপ্ত করতে হয়। আচ্ছা আয়েশা কোথায় বলো তো? ও তো একটু হেল্প করলেও করতে পারতো। ভালোই বলেছো ভাবি, শপিং থেকে একটু রেস্ট মিললে তারপর তো আমাকে হেল্প করবে। যা কিছু করার এই রুমানাকেই করতে হবে, পরের বাড়ির মেয়ে হলে যা হয়। তোমাকে পরের মেয়ে ভেবেছি কোনোদিনও? মা, আপনি ওদের কথা ছাড়েন তো। ওরা তো একজন আরেকজনের পেছনে না লাগলে ভাতই হজম হয় না। আচ্ছা আপনি বলেন তো, আপনি আজকের দিন এরকম একটা নর্মাল শাড়ি কেন পরে আছেন? চেঞ্জ করে একটা ভালো শাড়ি পরেন না কেন? কি হয়েছে? অফিস থেকে কোনো ভালো খবর এসেছে নাকি? না না, অফিসের কিছু না। ওই আশরাফ ভাইরা বলেছেন যে আজকে সবাইকে নিয়ে আসবেন। কেন? হো হো, বুঝেছি, নিশ্চয়ই মেয়ের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে আসছে। না মা, তা কেন হবে? সাবা তো অলরেডি অনেক আগে ওর ভুল বুঝতে পেরেছে। তাহলে তাহলে আবার আসছে কেন? আর ঘর দড়ি বা এত মানে গুছানো কি দরকার? ওরা তো আর এই বাড়িতে প্রথম আসছে না। না মা, আজকের আশাটা একটু ভিন্ন। আশরাফ ভাই বলেছেন যে আপনার ছেলের সাথে কি যেন একটা জরুরি কথা আছে। কি হলো? তুমি বসে পড়লে কেন? যাও তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এসো। আশরাফ ভাই আসছেন। কি হলো? যাও। আমি কখন থেকে বলছি তোমাকে ফ্রেশ হয়ে আসতে, আর তুমি কি না? বৌমা, তুমি থামো না, এমন করে বলছো কেন? সাদি, তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে বাবা? অফিসে কিছু হয়েছে নাকি? শরীর
শরীর, দাদু ভাই, তবে কি হয়েছে? কথা বলছিস না কেন? কি হয়েছে? কি হয়েছে দাদু ভাই? চুপ করে থাকিস না, চুপ করে থাকিস না তো, বল না আমাকে কি হয়েছে, বল দাদু ভাই। কি তুই কাঁদছিস? দাদু ভাই, দাদু ভাই, কাঁদিস না দাদু ভাই, কাঁদিস না। কাঁদছিস কেন দাদু ভাই? কি হয়েছে বল আমাকে। সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে দাদি। ড্যাডের এত বছরের শ্রম কষ্ট সব শেষ হয়ে গেছে। কি বলছিস তুই শরীফ? কি হয়েছে? আম্মু, আজকে আমাদের কোম্পানির অর্ধেক শ্রমিক রিজাইন দিয়ে চলে গেছে। তুমি কি মনে করো? তুমি কি মনে করো যে আমার সিদ্ধান্ত আমার ছেলের থেকে ভিন্ন কিছু হবে? অবশ্যই। কারণ সোহেলের থেকে আপনি অনেক বেশি বিচক্ষণ। সাদি, এসব কি শুনছি? এসব কিভাবে হলো? সোহেল, সোহেল কোথায়? সোহেলকে কোথায় রেখে এসেছিস? শরীফ, বল সোহেল কোথায়? চুপ করে থাকিস না, বল সোহেল কোথায়? কোথায় আবার? আমাদের অফিস যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন তোমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আছে হয়তো তার শ্বশুর বাড়ি, কে জানে, হয়তো হবু বউয়ের সাথে সেলিব্রেট করছে। রং শরীফ, ইউ আর রং অ্যাগেইন। সোহেল মোটেও আমার সাথে ছিল না। আচ্ছা বলো তো শরীফ, তুমি আমার ব্যাপারে মিথ্যে কথা বলে কি মজা পাও? ও, এখন আমি মিথ্যা বলি? আমি? শোনো সবাই, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী আমাকে বলছে আমি নাকি মিথ্যা কথা বলি। সাবা, তুই থাম, যা বলার আমি বলছি। চলেন ভাবি, আমরা ওদিক দিয়ে বসি। সাদি ভাই, আপনার শরীরটা কি আবার খারাপ হলো? খারাপ করবে না? কোম্পানির অর্ধেক শ্রমিক আজকেই রিজাইন দিয়ে দিয়েছে। খুব খারাপ হলো ব্যাপারটা। সকালে সোহেলকে যে প্রস্তাবটা দিয়েছিলাম সেটা যদি ও রাজি হয়ে যেত তাহলে এই অবস্থাটা হতো না। কি প্রস্তাব দিয়েছে? সেটা বলার জন্যই তো আপনার কাছে এলাম স্যার ভাই। আপনি তো জানেন আপনাকে আমি সবসময় বড় ভাইয়ের মতোই দেখে এসেছি। আমার বিজনেস লাইনে আমি যতবারই বিপদে পড়েছি ততবারই আপনি আমাকে সাহায্য করেছেন, হেল্প করেছেন, আমাকে রক্ষা করেছেন। আর সেই জন্যই আমি ভাবছিলাম, না মানে হামিদ সাহেবের ক্ষতিপূরণের টাকাটা যদি আমি দিয়ে দিই,
সাদি ভাই, সাদি ভাই আপনি এভাবে হাসছেন? আরে আরে আমি হাসবো না। তোমার সামান্য একটা কথাতে আমার এত বড় একটা বিপদ মুহূর্তেই মিটে যাবে, আর আমি আমাকে হাসতে ভালো করছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে একটু বলো তো, তোমার তোমার প্রস্তাব শুনে আমার ছেলেটা কি বললো? না, ও রাজি হয়নি আমার প্রস্তাবে। হ্যাঁ, আর সাথে সাথেই তুমি তোমার এই প্রস্তাবটা নিয়ে আমার বাড়িতে চলে আসলে। শরীফ, শরীফ দেখ, আজ তোর বাবার অবস্থা তুই নিজের চোখেই দেখ। তোর তোর আঙ্কেলের কাছ থেকে তোর বাবাকে হেল্প নিতে হচ্ছে। হ্যাঁ হচ্ছে, তো কি হয়েছে? আশরাফ ভাইকে আমাদের এই বিপদে সাহায্য করতে পারেন না? হ্যাঁ পারে, নিশ্চয়ই পারে নাজিয়া। কিন্তু আশরাফ, তুমি কি মনে করো? তুমি কি মনে করো যে আমার সিদ্ধান্ত আমার ছেলের থেকে ভিন্ন কিছু হবে? অবশ্যই। কারণ সোহেলের থেকে আপনি অনেক বেশি বিচক্ষণ মানুষ। আপনি জানেন বিজনেসের কোন অবস্থায় কি সিদ্ধান্ত, কি ডিসিশন নিতে হবে। আর কেউ না জানে, আমি তো জানি এই কোম্পানির জন্য আপনার ডেডিকেশন। কিন্তু সোহেল, সোহেল সে ডেডিকেশনের কতখানি বুঝবে, কতটুকু বুঝবে বলুন? হ্যাঁ বুঝবে, অবশ্যই বুঝবে। কারণ সোহেল আমার ছেলে। আর তুমি যেটা বোঝনি সেটা হলো, তুমি এই জন্য আসনি, তুমি এসেছো সাবার অন্যায়ের ক্ষতিপূরণ দিতে। কেন আমরা দু একদিনের মধ্যে ওদের বিয়ের ব্যবস্থা করে ফেলছি না? হ্যাঁ আশরাফ ভাই, আপনি তো ঠিকই বলেছেন। সোহেল আর সাবার বিয়েটা হয়ে গেলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। হ্যাঁ, তখন আমার না মানে সাবার সমস্ত সম্পত্তির উপরে সোহেলের অধিকার এসে যাবে। এসব কথা আবার কেন তুলছো তুমি? দুদিন পর আমরা আত্মীয় হতে যাচ্ছি। পুরনো যা কিছু হয়েছে সব ভুলে গিয়ে সেটাকে মেনে নাও। সেটা দুদিন পর বৌমা, আজ নয়। আচ্ছা খালাম্মা, আমাদের মেয়ে তো আপনাদের পর কেউ না। আমাদের টাকায় যেমন সাবার পূর্ণ অধিকার আছে, তেমনি সাবার টাকাতেও সোহেলের পূর্ণ অধিকার আছে। এখনো ওদের বিয়ে হয়নি, এখনো ওদের মাঝে দূরত্বটা আছে। তাহলে আমরা এই দূরত্বটা ঘুচিয়ে ফেলছি না কেন? কেন আমরা দু একদিনের মধ্যে ওদের বিয়ের ব্যবস্থা করে ফেলছি না? হ্যাঁ আশরাফ ভাই, আপনি তো ঠিকই বলেছেন। সোহেল আর সাবার বিয়েটা হয়ে গেলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। হ্যাঁ, তখন আমার না মানে সাবার সমস্ত সম্পত্তির উপরে সোহেলের অধিকার এসে যাবে। এবার কি বলবেন সাদি আঙ্কেল? কি বলবে শরীফ? বিয়েটা এবার কে ঠেকাবে? কথায় আছে না, যা হয় তা আসলে ভালোর জন্যই হয়। কোম্পানির জাল ডিজাইনটা তো দেখা যাচ্ছে আমার জন্য শাপে বর হলো। তাহলে তাহলে আর কি, বিয়ের তারিখটা তাহলে পাকা করে ফেলি আমরা। এখনই? বৌমা, তুমি কি বেগমের দেওয়া 6 মাসের কথা ভুলে গেছো? বেগমের দেওয়া 6 মাসের 1 মাস এখনো বাকি। যদি কিছু সর্বনাশ হয়ে যায়? সর্বনাশ তো হয়েই যাচ্ছে মা। আর আমি শিওর, বেগম যদি আজকে বাড়িতে থাকতো তাহলে আজকে ওদের বিয়ে হয়ে যাওয়ার কথাটাই হতো।
কি ব্যাপার সাদি ভাই, আপনি কিছু বলছেন না যে? আপনি কি এই বিয়েতে রাজি না? যাক, ভালোই হলো, কি বল? অনেক দিন পর বাড়িতে একটা বড় ইভেন্ট হতে যাচ্ছে। আপনার আনন্দ দেখে তো মনে হচ্ছে যেন আপনারই বিয়ে। আমার বিয়ে হতে যাবে কেন? কি বলেন এসব? আমি তো কাজের কথাই বলতে চাই, কিন্তু আপনি বলতে দিচ্ছেন কোথায়? আচ্ছা আচ্ছা, বলেন তো কেমন কাজের কথা? খবর চাই, খবর। ওই বাড়িতে কখন কে আসে যায় তার সব খবর টাইম টু টাইম জানতে চাই। আর তার বিনিময়ে আমারও খবর চাই। ওই বাড়ির হালচাল আমারও জানা থাকা দরকার। আর আগেই তো বলেছি, কাজটা হাসিল করতে অনেক টাকার প্রয়োজন আমার। টাকা নিয়ে একদম ভাববেন না। ঠিক খবর জানাতে পারলে আপনার টাকার কোনো অভাব থাকবে না। আপনি আপনি এখানে কি করছেন? তামসা দেখি, তামসা। তলে তলে এই বাড়িতে যা ঘটতেছে সেই তামসা দেখি। এই বাড়িতে যে একজন মির্জাফর ঘাপটি মাইরা বইসা রয়েছে আমি তো জানতামই না। যার কাজ হইল এইখানকার খবর ওইখানে নেওয়া আর ওইখানকার খবর এইখানে আনা। কিন্তু এতটা অন্যায় তো সহ্য করুন যায় না। আমি এক্ষুনি যাইয়া বিয়ান সাবরে সব কইতাছি। প্লিজ প্লিজ, আপনি আপনি ভাবিকে কিছু বলবেন না প্লিজ। ভাবি এসব জানতে পারলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তখন আমি কোথায় থাকবো বলুন? প্লিজ প্লিজ, বিশ্বাস করেন, বিশ্বাস করেন। আপনি আপনি যা বলবেন আমি তাই করব। তবু ভাবিকে কিছু। আমি যা বলবো আপনি তাই করবেন? ঠিক আছে, আপাতত বিয়ান সাহেব আমি কিছুই কম না। তয় আপনার আমার কথা মতো চলতে হইবে। আপনার কথা মতো? না, ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই শুনবো। খালি আমার কথা শুনলেই তো হইব না। আমি হইলাম গিয়ে এই বাড়ির বড় কুটুম। বড় কুটুম হিসাবে আমার যে সম্মানটা পাওয়ার কথা সেই যোগ্য সম্মানটাও আমার দিতে হইব। ঠিক আছে, আপনাকে যোগ্য সম্মানই দেব। আর আপনি যে টাকাটা পাইবেন সেই টাকারও অর্ধেক আমার দিতে হইব। ঠিক আছে ঠিক আছে, দিব, অর্ধেক আপনাকে দিব। এই যে শুনেন, এত বড় হইছেন আদব কায়দা তো কিচ্ছু শেখেন নাই। আমি হইলাম গিয়া আপনাকে বড় কুটুম। এখন থেকে দেখা হইলেই বড় করে একটা সালাম দিবেন, ঠিক আছে? আসেন, এখন থেকে শুরু করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে বড় কুটুম, এদিকে আসেন।
এদিকে আসেন। এই যে ধরেন, আমার একটা সুন্দর দেখা ফটক তুলে দেন। যান। আসুন। ভালো করে হাসুন। তুই দেখি। ছবি তো ভালো তুলতে পারেন নাই। এনেন। স্বপ্না বেগম এত কম দামি আর পুরানো ফোন ব্যবহার করে না, জান। আর শোনেন, ছবি তো ভালো তুলতে পারেন নাই, আর আমার কথাগুলো যেন মন থাকে। আমি কি করলাম? কি করলাম আমি? সবকিছু জেনে শুনে সাবাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। বাবা, দাদি, স্যামি, শরীফ সবার সামনে, সবার সামনে তো সারা জীবনের জন্য আমি ছোট হয়ে গেলাম। শরীফ তো ঠিকই বলেছে, আমি আসলে একটা লুজার। সারাটা জীবনে যত যুদ্ধ করেছি হেরেছি, আমি সব যুদ্ধে হেরেছি। কিন্তু এবার হার মানতে আমার মধ্যে কোনো অপরাধ বোধ নেই, কোনো অনুশোচনা নেই। ব্যবসাটাকে বাঁচাতে, এই বাড়িটাকে বাঁচাতে, বাবার ব্যবসা দেউলিয়া হওয়া থেকে বাঁচাতে আমি আবারও হার মানতে রাজি আছি। আর এটা ছাড়া আমার কি করার আছে বল, বল শরীফ? আর তো কোনো উপায় নেই। পালকিও হয়তো তাই চেয়েছিল, নয়তো আমাকে কেন পালকি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাবে? কেন? ঠিক আছে পালকি, ঠিক আছে, তুমি যেহেতু চাইছো তাহলে। কি ব্যাপার সোহেল? রে বাবা, তুই এখানে একা একা চুপচাপ বসে কি করছিলি? সবাই নিচে তোর জন্য অপেক্ষা করছে। তুই নিচে চল, তুই গেলে তারপর সবাই খেতে বসবে। আয়। না মা, আমি আজকে আর খাবো না। খাবো না মানে? খাবো না মানে খেতে ইচ্ছে করছে না, আর আমি নিচে যেতে চাইছি না। শোন বাবা, এখন আর ইচ্ছে না করলে কি আর হবে বল? বিয়ের কিছু রীতিনীতি আছে না, সেগুলো তো একটু হলেও মানতে হবে। আর তাছাড়া তুই যদি না যাস তাহলে আশরাফ ভাইদের খারাপ লাগবে না? বিয়ের জন্য তো রাজি হয়ে গেছি মা, সেটা কি ইনাফ না? আমি আর কি কি করলে তারপর তুমি খুশি হবে বলো? ঠিক আছে, তোকে যেতে হবে না।
জানি পালকি, আমার বিপদে তুমি আবার আসবে। এই বিয়ে যদি আমার জন্য ভালো না হয়ে থাকে, তাহলে তুমি আবার আসবে পালকি। আচ্ছা, মেয়েটা এই রাত দুপুরে কি শুরু করলো বলো তো? যা করছে করতে দাও। কতদিন পর মেয়েটা এরকম আনন্দ করছে। কিন্তু যে জোরে গান বাজাচ্ছে, তাতে তো আশেপাশের লোকজন জেগে উঠে কমপ্লেন করতে চলে আসবে। আসুক, বাসায় মিষ্টি আছে না, সবাইকে মিষ্টি খাইয়ে দেব। তবুও ওর আনন্দে কেউ বাধা দিক, এটা আমি চাই না। কতদিন আর ও জ্বালাবে বলো? ওর বাকি জীবনটাও এরকম আনন্দে কাটুক, সেটাই আমি চাই। আমি কি অন্য কিছু চাই বলো? কিন্তু যা চাই তা কি সবসময় পাওয়া যায়? এবার পাবো। তুমি অযথা দুশ্চিন্তা করো না তো। সোহেলের ফ্যামিলি মেম্বারদের নিয়ে আমি কোনো টেনশন করি না। নাজিয়া ভাবি ওদের ঠিক ঠিক ম্যানেজ করে ফেলবে। কিন্তু আমার ভয় ওই সোহেলকে নিয়ে। এ কথা কেন বলছো? সোহেলের ভাবভঙ্গি আমি ঠিক বুঝে উঠতে পারছি না। ও আবার না বলে বসে যে ওকে জোর করে এই বিয়েতে রাজি করিয়েছি। না, বলবে না। এবার আর ওর কিছুই করার নেই। আর কেন নেই সেটা তুমি ভালো করেই জানো। আগামী 2-3 দিনের মধ্যেই বিয়েটা হয়ে যাবে। 2-3 দিনের মধ্যে সাবার বিয়ে বলছো কি তুমি? কেন কান বন্ধ করে রেখেছো? শুনতে পাচ্ছ না? তোমার আদরের ভাইজি ফুর্তিতে মেতেছে। সবার রাতের ঘুম হারাম করে তিনি একা একা ঘরের ভিতরে পার্টি করছেন। কি হয়েছে বলবে তো? বলো কি হয়নি। তোমার বড় ভাই তিনি অলরেডি সোহেলদের বাড়িতে গিয়ে সাবার বিয়ের জন্য যৌতুক দিয়ে এসেছেন, পুরো 20 কোটি টাকা। 20 কোটি টাকা? হ্যাঁ হ্যাঁ, 20 কোটি টাকা। এও বলেছেন লাগলে নাকি আরো দেবেন। কিন্তু ভাইজান এত টাকা পাবে কোথায়? কিন্তু ভাইজান এত টাকা দিচ্ছে কোথা থেকে বলি, সেই প্রশ্ন কি তুমি আমাকে করবে না আমি তোমাকে করব? কাজকর্ম তো জীবনে কিছুই করো না। এই যে মাথাটা একটু খাটালো তো পারত নাকি? মাথাটা একটু খাটাও, তাহলেই বুঝবে ভাইজান এত টাকা কোথা থেকে দিচ্ছে। মানে বুঝতে পারছো না? মানে হচ্ছে তোমার বাবার দেয়া টাকা দিয়ে তো উনি ব্যবসা করছেন, আর সেই ব্যবসার গুড়টা উনি একাই খাচ্ছেন গপাগপ করে, আমাদেরকে বঞ্চিত করছেন। না না না, ভাইজান এটা করতেই পারেন না। না না না, ভাইজান এটা করতেই পারে না। বলি ভিক্ষার থালাটা হাতে নিয়ে যখন রাস্তায় নামবে তখনই বুঝতে পারবে কে কি করতে পারে আর কে কি করতে পারে না। শোনো, তোমার ভাইজান হচ্ছেন বিজনেসম্যান। আমাদের সবার থেকে ওনার লাভটা উনি খুব ভালো বুঝেন। আসিফকে ফোন করে আসতে বলেছি, ও এলে তুমি ওর সাথে কথা বলে একটা ফয়সালা করে নিও। এবার একটা ফয়সালা করতেই হবে। এবার ওই গানের আওয়াজটা একটু থামলে ঘুমোতে পারতাম।
সোহেল কি চায় না চায় সেটা সোহেলের ব্যাপার, তবে এটা ওকে মানতে হবে যে আমি ওর সম্মান রক্ষা করেছি। এটা না করলে ও কোনোদিন সাদি ভাইয়ের সামনে মুখ দেখাতে পারত না। এটুকু কৃতজ্ঞতা বোধ সোহেলের আমাদের প্রতি থাকবে না? টাকার জন্য হোক আর যে কারণেই হোক, আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা, সোহেল যেন আমার মেয়েটাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে, আর ওরা যেন ভালোবেসে ঘর বাঁধতে পারে। আমি আজ এরকম একটা সিচুয়েশনে অতি অল্প নোটিসে আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছি, কেন জানেন? শুধুমাত্র এই মেলো ড্রামাটিক ফ্যামিলিটার কারণে, আর কোনো কারণ নেই। সাবার প্রতি আমার ভালোবাসা আছে, এটা ভেবে আবার ভুল করবেন না যেন। কি ভাবছো? এসব আজে বাজে চিন্তা বাদ দাও তো, অনেক কাজ আমাদের সামনে। এই তুমি আসিফকে ফোন করেছিলে? সোহেল, একবার বিয়েটা তো হতে দাও, তারপর আমি দেখব তুমি আমাকে ভালো না বেশে কোথায় যাও। I love you, সোহেল। I love you. এখন কি প্ল্যান? বিয়ে করাতে চাইছে করাক না, আমিও দেখে নিব কিভাবে এই বিয়ে হয়। কি করবেন আপনি? আমাদের কাঙ্ক্ষিত ফোনটা করার সময় এসে গেছে। আপা, হ্যাঁ শোন, মানে একটা জরুরি খবর আছে। এই সপ্তাহ শেষে সাবার সোহেলের বিয়েটা হয়ে যাচ্ছে। আসলে বিষয়টি খুব তাড়াহুড়ো করে ঘটে গেল। শোন, তুই তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। ডাক্তাররা কি বলছে? তোর রিকভার করতে কতদিন লাগবে? আর আপা, কোনোদিন আমি পুরোপুরি রিকভার করতে পারবো কিনা জানি না, তবে এইটুকু জানি আমি সময় মতোই ফিরে আসব, সোহেলের কাছেই ফিরব। ওকে। আমি সময় মতোই ফিরে আসব, সোহেলের কাছেই ফিরব। আমি সময় মতোই ফিরে আসব, সোহেলের কাছেই ফিরব।
এসব কি করতেছো? ঝাড়ু দিতে শেখো নাই? ওখানে ভেতরে দাও, ভেতরে দাও। এ তোমার বাড়ি কোনে? হ্যাঁ, দাও, ভালো করে দাও, ভালো করে দাও। এই ঠিকঠাক মতো ঝাড় দাও, কোথাও যেন ময়লা থাকে না। দাও। এই শোনো, এবারে কিন্তু মেলা দামি দামি জিনিসপত্র আছে, একটাও যেন ভেঙে না যায়। এই আপনারা হাত ঘুরে বসেছেন কেন? কাজ করেন, কাজ করেন। দাও দাও, ভালো করে ঝাড় দাও। হ্যাঁ, ওই কোনায়, ওই কোনায় দাও, ওই কোনায় দাও। আরে বিয়াই, আপনি আবার কষ্ট করে নামতে গেলেন কেন? আমি তো সব দিক দেখতাছি ঠিকঠাক মতো। এই সবাই ঠিক মতো কাম করো, বাড়ির বড় পোলার বিয়া। বিয়াই, এই বিয়ার আয়োজন মনে হয় অনেক বড় হইব না? হ্যাঁ, তা তো হবে। আর আমাদের ফ্যামিলির বিয়ের প্রিপারেশন নিতে অন্ততপক্ষে 1 মাস সময় লাগে, অথচ এখন হাতে আছে মাত্র 1 সপ্তাহ। কম, খুবই কম সময়। হ্যাঁ, এই কম সময়ের মধ্যেই সবকিছু সাধ্যমতো কমপ্লিট করতে হবে। হইব, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাইব, আপনি কোনো চিন্তা করেন না। এই বিয়াই, বিয়াই তো মেলা টাকা পয়সা খরচ হইব। টাকা পয়সা, সোনা দানা অনেক লাগবো না? হ্যাঁ, তা তো লাগবেই। বিয়ান সাহেব, বিয়াই কত ভরি গয়না হইব? এই কি হচ্ছে সব? এই তোমরা জানো না আমার ডাস্ট অ্যালার্জি? আমাকে না জিজ্ঞেস করে সব করছো কেন? দুপুরবেলা ঘুম থেকে উঠে আসলে কি করে জানবে যে কোথায় কি হচ্ছে? একটা কাজের বেলায় তো কাউকে খুঁজে পাওয়া যায় না, আবার এখন এসেছো কাজ বন্ধ করতে। হক কথা কইছেন বিয়ান সাহেব, আমি তো তাজ্জব বই না যাই। বিয়ান সাহেব নিজে আইছে কাম করতে, হ্যাঁ গোনাকে সুসুরি লাগে। আপনি চুপ করেন না। কেন চুপ করবো কেন? চুপ করবো কেন? কাম না করতে করতে আপনাকে গায়ে তেল চর্বি জমে গেছে। কি? যত বড় মুখ না তত বড় কথা? আমরা ঠিকই কাজ করি, তারপরও আমাদের কাজের কেউ মূল্য দেয় নাকি? এই তো কালকেও তো আমি নিজের জন্য বিয়ের শপিং করে নিয়ে আসলাম। হ্যাঁ, কয় কি দেখছেন বিয়ান সাহেব? কেন আপনি নিজের জন্য শপিং করতে যাবেন কেন? বিয়া কি আপনার? ভাবি এই মহিলা কি বলছে? এই মহিলা আমাদের কথার মাঝে কথা বলছে কেন ভাবি? হ্যাঁ, এই রোমানা, তুমি কিছু বলছো না কেন ওনাকে? থাক না আশা, বাদ দাও না। বাদ দিব মানে? বাড়িতে এসব কি শুরু হয়েছে তুমি দেখতে পাচ্ছ? চল তো, চল। দাঁড়াও, চলে গেলে তো হবে না, কাজ তো তোমাদেরকেও করতে হবে। আমাদের? হ্যাঁ, তোমাদের। বিয়েতে থাকতে চাইলে বিয়ের কাজে পার্টিসিপেট করতে হবে না? করব। আমরা কি কাজকে ভয় পাই না? গুড, ভেরি গুড। তাহলে এক কাজ করো, আজ থেকে বিয়ের সমস্ত কাঁচা বাজারের দায়িত্ব হচ্ছে তোমাদের। কাঁচা বাজার? এই রোমানা, আমরা কি কাঁচা বাজার জীবনে করেছি নাকি? করনি, করবে। কাঁচা বাজার করতে সমস্যা কি? আর আমি বলি কি, এখনই চলে যাও, তা না হলে পরে আবার বাজার হয়তো ভালো পাবে না। স্বপ্না, আমি ওদিকে গেলাম, তুমি এদিকের কাজগুলো একটু দেখে রেখো।
বাজার করে নিয়ে আসেন। দেখেন আবার দেখা শুই না পচা পচা জিনিস নিয়ে আসেন না। যান। হ্যাঁ, যেভাবে বুঝালাম কাজগুলো সেভাবেই করবেন। হ্যাঁ, খুব যত্ন করে করতে হবে। কাজ ঠিক মতো না করলে কিন্তু আমি বিল দেবো না বলে। ভাইজান, কি রে, কিছু বলবি? না মানে উনারা ওনারা রঙের জন্য এসছেন, বাসার রং করবো। আরে 1000 জন মানুষ আসবে, মেহমান আসবে, এসে কি পুরনো বাড়িটা দেখবে? যান যান, আপনারা যেখানে যেখানে দেখা দরকার দেখে নিন। ওই যে বললাম, কাজ কিন্তু নিখুঁত হওয়া চাই। যান যান যান। হ্যাঁ আদিল, কি জন্য বলতে চাইছিলি? বলে আর কি লাভ ভাইজান? এই বাড়িতে কি আমাদের কথার কোনো দাম আছে? মানেটা তো খুবই সোজা। এই যে বাড়ি রং করাচ্ছেন, এর জন্য কি আমাদেরকে একবারও জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেছেন? আর শুধু বাড়ি রং করার কথা বলছি কেন, সোহেলকে যে এতগুলো টাকা দিয়ে আসলেন সেটা নিয়েও তো আমাদের সাথে কোনো পরামর্শ করেননি। আদিল, কাশফি সব কি বলছে? ও তো ভুল কিছু বলছে না ভাইজান। কি হয়েছে তোমার? আদিল আমার কাছে টাকার হিসেব চাচ্ছে। তাতে অন্যায়টা কি হয়েছে ভাইজান? টাকার হিসেব চাওয়ার অধিকার আমাদের আছে। কেন আপনি ভুলে গেলেন? আপনার বিজনেসের পুরো টাকাটাই আমার শ্বশুর আব্বা দিয়ে গেছে। টাকা দেয়াটা দেখেছো? আর তোমার ভাইজান যে এতদিন ধরে তিল তিল করে এই বিজনেসটাকে আজ এই পর্যায়ে এনেছে, সেটা দেখোনি কাশফি? দেখছি ভাবি, সবই দেখছি। আমাদের চোখ এখন খুলে গেছে। বাহ, চোখ যখন খুলেই গেছে তাহলে আগে নিজেদের দিকে তাকাও। এই যে এ বাড়িতে বসে কোনো কাজ না করে দিনের পর দিন অন্ন ধ্বংস করছো, সেটা আগে দেখো। আদিল, কাশফি, তোমরা যে এই বাড়িতে বসে কোনো কাজ না করে দিন দিন অন্ন ধ্বংস করছো, সেই হিসাব কি তোমার ভাইজান তোমাদের চেয়েছে? হিসাব আমরাও চাইতাম না ভাবি, যদি টাকাটা কোনো ভালো কাজে খরচ হতো। মানে মানে কি বলতে চাও তুমি? সাবার বিয়েটা কোনো ভালো কাজ না? অবশ্যই ভালো কাজ না, কিন্তু সোহেলের মতো কাউকে। আপনাদের কি মনে হয় ওই লম্পট চরিত্রহীন সোহেল কি কোনোদিন এই টাকা ফেরত দিবে? চুপ! একদম চুপ কাশফি। আর একটা বাজে কথা বললে ওই চিপের মধ্যে দাও, ঝাড়ুর মধ্যে ঢুকাও, ওই ময়লা রয়েছে। হ্যাঁ বের করো। হ্যাঁ ভালো করে, ভালো করে। হ্যাঁ ওই যে ওইখান থেকে করো, ওইখান থেকে। হ্যাঁ আনো এদিকে আস্তে আস্তে। সোহেল, কোথায় আছিস বাবা? সাবাদের বাড়িতে? না, তাহলে? অফিসে যাচ্ছি মা। অফিসে? দুদিন পর তোর বিয়ে আর তুই এখন অফিসে যাচ্ছিস? এখন তোর কোথাও যেতে হবে না, যা ঘরে যা। কি করব মা, ঘরে থাকতে ভালো লাগছে না। আর বাবাও অফিসে একা একা অফিসের এতগুলো কাজ সামলাতে হিমশিম খাবেন। তাই আমি ভাবলাম অফিসে গিয়ে বাবাকে একটু হলেও সাহায্য করি। সোহেল, টাকা আমার দিকে।
তোর চেহারাটা এমন লাগছে কেন রে? রাতে ঘুমোসনি? ঘুমিয়েছি তো মা। একটা কথা আমাকে সত্যি করে বলতো, তুই এই বিয়েতে খুশি তো? এতদিন শুধু আমি নিজের খুশির কথাই ভেবেছি মা, আর বিনিময়ে তোমাদের সবাইকে করেছি অসুখী। এখন থেকে আমি নিজের কথা আর ভাববো না, তোমাদের সবার কথা ভাববো। সবাই খুশি হও এমন কাজই করব। আর তাতে যদি আমার সব কিছু বিসর্জন দিতে হয় তবে আমি সেটাই করব। আচ্ছা, তোমরা ঠিক মতো কাজ করো, হ্যাঁ? প্রশ্রয় পেয়ে পেয়ে অনেক বেড়ে গেছো তোমরা, অনেক কিছু বুঝতে শিখে গেছো না? এইটুকু ছিল আদিল। সেখান থেকে একটু একটু করে তোকে কিভাবে বড় করেছি সেটা আমি জানি। বাবা তো টাকা দিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তারপর কিভাবে দিলে দিলে তোদের বড় করেছি সেটা শুধু আমি জানি। আর জানিস তোরা? অস্বীকার করতে পারবি? বল, অস্বীকার করতে পারবি তুই? আর সেই তুই আমাকে প্রশ্ন করছিস কোন সুখ থেকে তোকে আমি বঞ্চিত করেছি? বল আমাকে। আর কি পেলে তুই সুখাবি? বল বল আমাকে, বল। কি করছো? ছাড়ো ওকে, ছাড়ো। উফ, একটু শান্ত হও প্লিজ, শান্ত হও। আচ্ছা আচ্ছা, এত রাগ করলে শরীর খারাপ করবে তো। করুক, শরীর দিয়ে আর কি হবে? যদি আগে ওরা বলুক ওরা কি চায়, সব দেবো আমি, সব দিয়ে দেবো। তবু আমার মেয়ে আর আমার হবু জামাইকে নিয়ে একটা কথা বললে আমি সহ্য করব না। এভাবে তো কিছু হয় না ভাইজান। আছি বাসুক, আমরা সবাই মিলে বসি। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। তবে তার আগে সাবার বিয়েটা ভালো ভালো হয়ে যায়। এসব ছলছাতুরি আর কত করবেন ভাবি? হিসেব যা করার সব সাবার বিয়ের আগেই করতে হবে। আব্বু, কি হবে আমার বিয়ের আগে? কি কি ব্যাপার? কিছু কি হয়েছে? সবাই এরকম সাইলেন্ট কেন? আমার কি হয়েছে? তো কি হবে? তোর বিয়ে সানাই বাজবে নাকি? যা, তোর আব্বুর হাতে একটা সানাই তুলে দে, বসে বসে বাজা। চাচি, এসব তুমি কি বলছো? পাগল হয়ে গেছো? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? রাস্তার মানুষগুলো তোমার চেয়ে ভালো করে কথা বলে। ও, আমি এখন রাস্তার মানুষ হয়ে গেছি না? আর তুই কি মাদার তেরেসা? তুই কি ভেবেছিস ঢাকা শহরে সবাই তোর চরিত্র সম্পর্কে জানে? চেষ্টা তো কম করলো না পালকি আপনাদের মন জোগানোর, কিন্তু পারলো কই? এসব বলে আর লজ্জা দিবেন না। সাবা, তুই যদি এরকম মন খারাপ করেই থাকবি তাহলে আমাদের ডেকেছিস কেন? আপনি ভেবে দেখেছেন কি ডক্টর শহীদকে ফাঁসানো হলে আপনিও ফেঁসে যাবেন? কিন্তু ফেঁসে গেলে যাব। পালকির এই ঘটনার পর আমার কোনো ভয় নেই, কোনো পিছুটান নেই।